গণিতের এমসিকিউ মানে একটা আতঙ্কের নাম, হোক সেটা এসএসসি লেভেলের অঙ্কের এমসিকিউ অথবা চাকরির পরীক্ষার জন্য গণিতের যে এমসিকিউগুলো আছে এগুলা সবার কাছেই খুবই কষ্টকর একটা জিনিস এবং অনেকেই বেসিক এই সম্পর্কে ধারণাটা খুবই কম। এরই ধারাবাহিকতায় আমরা গণিতের বেসিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তারই প্রেক্ষাপটে আজকে আমরা সমীকরণ এবং অভেদ এই সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ বীজগণিতের সমীকরণ কেমন হয় এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি এবং সেটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলিগুলো আজকে আমরা দেখব, যেটা আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা প্লাস নবম দশম শ্রেণীর গণিতের যে এমসিকিউগুলো আছে সেইগুলোর জন্য খুবই সহায়ক হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। তো চলুন আজকে সমীকরণ এবং অভেদ নিয়ে বকবক করা যাক। তো প্রথমে সমীকরণ বিষয়গুলিটা কি? সমীকরণটা সাধারণত বীজগণিত আসলে কাজ করে আমরা কোনো অজানা রাশিকে যদি প্রকাশ করতে চাই তাহলে তখন আমাদের বীজগণিতের সহায়তা নিতে হয়। যেমন আমরা একটা ধরুন সমীকরণ লিখি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখুন এখানে আমরা কিছু সংখ্যা ব্যবহার করেছি এবং কিছু অক্ষর ব্যবহার করেছি। তাহলে এখানে সংখ্যাগুলো তো আপনারা বুঝতে পারতেছেন, 5 আছে, 6 আছে, কিন্তু অক্ষর যেগুলো আছে সেগুলো আসলে আমরা জানি না এগুলো কি হবে, অর্থাৎ এগুলোর মান আমাদের অজানা। তাহলে এই জিনিসগুলোকেই বীজগণিতের সাহায্যে এই সকল অজানা রাশিগুলোকে আমরা সমাধান করে থাকি। তো এই অজানা রাশির সমাধান করতে যেয়ে আমরা যে অক্ষরগুলো ব্যবহার করতেছি সেগুলো সবই ইংরেজি অক্ষর। তো এই ইংরেজি অক্ষরের আমাদের যে 26টা বর্ণ আছে, সেই বর্ণের শেষের যে 3টা বর্ণ থাকে সেটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। এই 3টা যে বর্ণ থাকে এই 3টা বর্ণকে আমরা বলে থাকি চলক। এই 3টাকে আমরা বলি চলক, ঠিক আছে? অর্থাৎ এগুলোর মান যে কোনো কিছু হতে পারে, এগুলোর মান যে কোনো কিছু হতে পারে। তাহলে এদেরকে আমরা বলি চলক বা ভ্যারিয়েবল। আর এই অক্ষর 3টা বাদ বাকি যে অক্ষরগুলো আছে, যেমন ধরুন এ, বি, এম, এন, যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোকে আমরা সাধারণত ধ্রুবক হিসেবে চিহ্নিত করি। ধ্রুবক, ঠিক আছে? অর্থাৎ ধ্রুবকের ইংরেজি কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট যেটা সেটা অপরিবর্তনীয়, অর্থাৎ এগুলোর মান অপরিবর্তনীয়। কিন্তু চলকের মান কি হতে পারে? পরিবর্তন হতে পারে। তাহলে মনে রাখবেন গণিতে 3টা চলক আছে, সেটা এক্স, ওয়াই, জেড, ঠিক আছে? তাহলে যদি কোনো সমীকরণ আমাদের আসে তাহলে সেই সমীকরণের ক্ষেত্রে আমাদের সবসময় চলকের মানটা আমাদেরকে বের করতে হয়। আর এই চলকের উপরেই সব কিছু ডিপেন্ড করে, বীজগণিতটা সবসময় চলকের উপরে ডিপেন্ড করে। ধ্রুবকের মানটা এটা নির্দিষ্ট, এটার মান আমরা পরিবর্তন করতে পারি না। এই কারণে আমরা সবসময় বীজগণিতে আমরা সবসময় চলকের মানটা বের করব। আচ্ছা, তাহলে আশা করি চলক এবং ধ্রুবক বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা দেখব সমীকরণ কিভাবে গঠিত হয়। তো এই সমীকরণটা যদি আমরা ধরি, তাহলে এই সমীকরণের ভিতরে আমাদের দেখুন এখানে একটা পাওয়ার হিসেবে স্কোয়ার আছে, অর্থাৎ এটা একটা চলক আছে। তাহলে এদেরকে আমরা বললে থাকবো এক চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? আমরা যদি এরকম লিখি, ধরুন এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6 সমান 0। ওকে, তাহলে আপনি এখানে তখন দেখবেন যে চলক আছে 2টা, একটা এক্স আর একটা ওয়াই। সুতরাং এটা 2 চলক বিশিষ্ট সমীকরণ। এটা 2 চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? এটা 2 চলক বিশিষ্ট সমীকরণ। আর উপরেরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে শুধুমাত্র এক্স ছাড়া কিন্তু আর কিছুই নাই। তাহলে এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। ওকে, তাহলে এক চলক, 2 চলক, 3 চলক এরকম সমীকরণের বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন
এই চলকের উপরেই সব কিছু ডিপেন্ড করবে। এখন আপনাকে পরীক্ষায় একটা প্রশ্ন করতে পারে, প্রথম যে সমীকরণটা আমরা লিখছি এই সমীকরণটার ঘাত কত। আচ্ছা, ঘাত জিনিসটা কি? ঘাত হচ্ছে, ঘাত জিনিসটা আসলে কি? ঘাত জিনিসটা হচ্ছে সমীকরণের ভিতরে যে চলকগুলো থাকবে সেই চলকের সর্বোচ্চ পাওয়ার। অর্থাৎ দেখুন এই সমীকরণটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে এইটার ঘাত হবে হচ্ছে 2, এটার ঘাত হবে 2। আশা করি বুঝতে পারছেন। তাহলে সব কিছুই আমাদের চলকের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। সুতরাং যদি আপনাকে ঘাত বের করতে বলে, যে একটা সমীকরণ আপনাকে দিল, সাপোজ আমরা বলি একটা সমীকরণ লিখি, এক্স প্লাস 1 এক্স কিউব প্লাস 1 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 6 সমান সমান 0। ধরুন আমরা একটা র্যান্ডম একটা সমীকরণ তৈরি করেছি। তাহলে বললো এই সমীকরণটার ঘাত কত। তাহলে দেখুন এটার ভিতরে চলক আছে কে? এক্স। তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে, সব থেকে বড় যে পাওয়ারটা থাকবে সেটাই হবে সেই সমীকরণের ঘাত। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাহলে এটার ঘাত হবে 3। আশা করি বুঝতে পারছেন এটা। এবার যদি আমাদেরকে মূল বের করতে বলে, যে আবার প্রথম সমীকরণটা ফেরত যাই, সমীকরণের মূল কত। আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে সমীকরণটার ঘাত যত হবে তার মূল ততটি হবে। অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, অর্থাৎ এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেই অ্যান্সারটাই হচ্ছে মূলত মূল। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এরকম কয়টা অ্যান্সার, অর্থাৎ কয়টা মান পাওয়া যাবে, এক্সের কয়টা মান পাওয়া যাবে, তাহলে এক্সের যে কয়টা মান পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই সমীকরণের মূল, আর সেটা ডিপেন্ড করে ঘাতের উপরে। তাহলে এখানে ঘাত হচ্ছে 2, তাহলে এটার মূলও হবে 2। অর্থাৎ আপনি যদি এই সমীকরণটাকে সমাধান করেন তাহলে এক্সের 2টা মান পাবেন, এক্সের 2টি মান পাওয়া যাবে। অর্থাৎ 2টি মান পাওয়া যাবে কারণ এখানে এক্সের ঘাত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে ঘাত যত থাকবে এক্সের মান ততটি পাওয়া যাবে এবং সেটাই হবে ওই সমীকরণের মূল। আশা করি বুঝতে পারছেন। তাহলে বলুন তো, আমরা যদি একটা সমীকরণ লিখি যে এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার 3x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণের ঘাত কত? তাহলে এই সমীকরণের ঘাত আপনার অপশানে থাকতে পারে 3, 2, 1 এরকম থাকতে পারে। তাহলে আপনি দেখবেন যে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেটাই। তাহলে এটার ঘাত হচ্ছে 3। আর এটার মূল কত? অর্থাৎ এটাকে যদি আমরা সমাধান করি তাহলে যে কয়টা আমরা অ্যান্সার পাবো সেটাই হচ্ছে তার মূল। তাহলে সর্বোচ্চ ঘাত যত হবে আমরা অ্যান্সারটা ততটি পাবো। তাহলে এখানে অ্যান্সার পাবো আমরা 3টি, সুতরাং এটার মূল হবে 3। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে সমীকরণের সব কিছু আমরা মোটামুটি পেয়েছি। এবার আমরা দেখব সমীকরণ এবং অভেদ। সমীকরণ জিনিসটা আসলে কি? সমীকরণ জিনিসটা হবে আপনার একটা বীজগাণিতিক রাশি, তার ভিতরে একটা সমান সমান চিহ্ন থাকবে এবং সমান সমান চিহ্নের দুই পাশে দুইটা পক্ষ থাকবে। একটাকে আমরা বাম পক্ষ এবং আরেকটাকে আমরা ডান পক্ষ হিসেবে বিবেচনা করব। তো এই দুইটা পক্ষে এক পক্ষে শূন্যও থাকতে পারে, আবার কি থাকতে পারে, বিভিন্ন পদ থাকতে পারে। তাহলে যদি এরকম থাকে তাহলে সেটা হবে একটা সমীকরণ। যেমন আমরা একটা লিখি, ধরুন আমরা প্রথম যে উদাহরণটা দেখছিলাম সেটাই আমরা যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে সমীকরণ। ঠিক আছে, দেখুন সমান সমানের দুই পাশে দুইটা অংশ আছে, এই পাশে বাম অংশ আর এই পাশে ডান
ডান পক্ষ একটা আছে। তো এই দুইটা যদি এরকম পক্ষ থাকে তাহলে সেই দুইটা পক্ষের এক পক্ষ শূন্য হতে পারে, আবার এখানে যে কোনো মানও হতে পারে। যেমন আরেকটা আমরা যদি লিখি 3x + 1 = হচ্ছে 5। তাহলে দেখুন দুই পক্ষে দুইটা অংশ আছে, সমান সমানের দুই পাশে দুইটা অংশ আছে। তাহলে এই ধরনের রাশিকে আমরা বলবো হচ্ছে সমীকরণ। ঠিক আছে, এবার অভেদ কেমন? অভেদেও কিন্তু সমান সমান থাকবে, কিন্তু অভেদের ক্ষেত্রে কখনো সমান সমানের এক পাশে শূন্য হতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখুন এইখানে প্রথম যে আমরা যেটা লিখেছি এই যে মানটা, এই মানটা এইটা কিন্তু সমীকরণ, কিন্তু এটা কিন্তু অভেদ নয়, কারণ এটার ডান পক্ষে শূন্য আছে। ডান পক্ষে শূন্য আছে, যেহেতু শূন্য আছে সেহেতু এটাকে আমরা কি করতে পারবো না, অভেদ বলতে পারবো না, কিন্তু এটাকে আমরা সমীকরণ বলতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে অভেদটাও সমীকরণের মতো, কিন্তু পার্থক্য হচ্ছে সমীকরণের এক পক্ষে শূন্য হতে পারবে, কিন্তু অভেদের এক পক্ষে কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। অবশ্যই কোনো না কোনো পদ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, সমীকরণের ক্ষেত্রে বহুপদী যে মানগুলো থাকবে, যে পদগুলো থাকবে, সেই পদগুলো কি হতে পারে, অসমান হতে পারে, তাদের মাত্রাগুলো অসমান হতে পারে। মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হচ্ছে তার সর্বোচ্চ যে পাওয়ার, যেটাকে আমরা ঘাত হিসেবে একটু আগে আমরা ঘাত হিসেবে দেখছি, তো সেইগুলো হচ্ছে কি হতে পারে, সমান বা অসমান হতে পারে, অর্থাৎ মাত্রাগুলো অসমান হতে পারবে। যেমন আমরা যদি লিখি, যেমন 2y by 5 minus y minus 1 3 সমান সমান 3y স্কোয়ার ভাগ হচ্ছে 2। ওকে, তাহলে এখানে দেখুন সমান সমানের দুই পাশে দুইটা অংশ আছে এবং এখানে একটা পদ আছে, সেটা হচ্ছে y। তাহলে এখানে যে পদগুলো আছে সেই পদগুলোর মাত্রা বা ঘাত কিন্তু সমান না। এখানে দেখুন y এর মাত্রা হচ্ছে 1, এই yটার মাত্রা হচ্ছে 1, কিন্তু এই yটার মাত্রা হচ্ছে 2, অর্থাৎ স্কোয়ার। তাহলে এটা কি হতে পারে, সমীকরণ হতে পারবে। ঠিক আছে, এটা কি হতে পারবে, সমীকরণ হতে পারবে, বাট এইটা কিন্তু অভেদ হতে পারবে না। যদি অভেদ হতে হয় তাহলে অবশ্যই যে পদগুলো থাকবে সেই পদগুলোর মাত্রা সমান হওয়া লাগবে, অর্থাৎ সবগুলোর মাত্রা যদি 1 হতো তাহলে সেটাকে আমরা অভেদ বলতে পারতাম। তাহলে এখানে যদি আমাদের স্কোয়ার না হয়ে যদি এটার মান আমাদের 1 হইতো তাহলে আমরা এটাকে অভেদ বলতে পারতাম, এটাকে আমরা অভেদ বলতে পারতাম, অভেদ। ঠিক আছে, বাট সমীকরণও আমরা বলতে পারতাম, অভেদও বলতে পারতাম। কিন্তু যদি এখানে আমাদের স্কোয়ার হতো তাহলে এটাকে আমরা অভেদ বলতে পারতাম না। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন অভেদ এবং সমীকরণের ভিতরে পার্থক্য। তো যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছে তাদের এমসিকিউতে এই জিনিসটা অনেক বেশি আসে। এরকম অনেকগুলো সমীকরণ নিচে দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা কি অভেদ নাকি হচ্ছে সমীকরণ, সেটা যাচাই করতে হয়। এই জন্য যদি আমরা সমীকরণ বা অভেদগুলো না চিনি তাহলে আমাদেরকে যাচাই করা খুবই কষ্ট হয়ে যায়। তো আশা করি সকলে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। তো সর্বশেষ যেটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সকল বীজগণিতীয় সূত্র, অর্থাৎ বীজগণিতীয় যে সূত্রগুলো আছে, একটা জিনিস মনে রাখবেন, সকল বীজগণিতীয় সূত্র, সকল বীজগণিতীয় সূত্র হচ্ছে অভেদ। সকল বীজগণিতীয় সূত্রই হচ্ছে অভেদ। যেমন আমরা এরকম জানি যে a - b হোল স্কোয়ার সমান সমান আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা একটা সূত্র, বীজগাণিতিক সূত্র। তারপর আমরা আরও সূত্র জানি, যেমন হচ্ছে a কিউব প্লাস
বি কিউব, এটার সূত্র আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে যত বীজগণিতীয় সূত্র হচ্ছে সকল বীজগণিতীয় সূত্র হচ্ছে অভেদ। ঠিক আছে, তাহলে একটা জিনিস এটা সবসময় মনে রাখবেন যে সকল বীজগণিতীয় সূত্র হচ্ছে অভেদ। আর সেটা সমীকরণও, বাট সমীকরণ হওয়ার জন্য অবশ্যই চলক থাকতে হয়। তো যেহেতু এগুলোর ভিতরে কোনো চলক নাই, সেহেতু এটাকে আমরা সমীকরণ অ্যাকচুয়ালি বলতে পারি না। এইটা কিন্তু সকল বীজগণিতীয় সূত্র কিন্তু অভেদ, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় বিশেষ করে যে বহুপদী টাইপের যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলো খুবই কনফিউজিং হয়। এই জন্য আপনি যদি বেসিকটা না জানেন তাহলে ওই ধরনের প্রশ্ন অ্যান্সার করা খুবই টাফ হয়ে যায়। তো আশা করি এখানে এই ভিডিওতে আপনারা চলক, ধ্রুবক, সমীকরণ, অভেদ এই সকল বিষয়বলিগুলো আশা করি বুঝতে পারছেন সবাই। তো এইভাবে যদি আপনারা এই জিনিসগুলো একটু মনে রাখেন, মাথায় রাখেন, তাহলে বীজগণিতের অঙ্কগুলো করতে খুব সহজ হয়, সুবিধা হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা বেসিক জিনিসগুলো ধারাবাহিকভাবে শিখব। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা আপনাদের ন্যূনতম কোনো উপকারে আসে, তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এরকম বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই সকল বিষয়গুলিগুলো। যারা বিশেষ করে গণিতে খুবই দুর্বল আছেন, খুবই উইক আছেন, তাদের জন্য আশা করি ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী অন্য টপিক নিয়ে।